যদি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরব গাথা বলতে থাকি, আমি সেটা বলে শেষ করতে পারবো না, সারা রাত পার হয়ে যাবে। সারা রাতে শেষ করতে পারবো না, দিন রাত, দিনের পর দিন, রাতের পর রাত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশের প্রতি 3টি বিষয়, একটি হচ্ছে তার দেশমাতৃকার প্রতি ভালোবাসা, দ্বিতীয়টি হচ্ছে তার সততা, এবং তৃতীয়টি হচ্ছে তার শৃঙ্খলা। আমি এই 3টি গুণাবলীর দিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব, এবং আমি এই কথা বলবো, আমি বিশ্বাস করব যে বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা দেশকে ভালোবাসে তারা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 3টি গুণকে অনুসরণ করে। ঐক্যের কথা এসেছে। দেশের যে মূলনীতি, আমাদের মানুষের জীবনের যে কতগুলো সত্য, সেগুলোতে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যার কিছু কিছু উদাহরণ আমি ইতিমধ্যে বলেছি, সেখানে ঐক্য। তবে এটাও আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু বজায় রাখতে হবে। এই পর্যায়ে আমি আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব আজকের যে এই সেমিনারে যে শিরোনাম, সেখানে যে কথাগুলো বলা হয়েছে সেই দিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব। এখানে কি বলা আছে দেখুন: আধিপত্যবাদ, জাতীয় ঐক্য এবং দায়িত্বশীল গণমাধ্যম। এখন এই নীতিগুলির প্রতি আপনারা লক্ষ্য করুন। আধিপত্যবাদের প্রশ্ন ব্যাখ্যা আমি করেছি ইতিমধ্যে, যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেই স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেন? তিনি আধিপত্যবাদ স্বীকার করে নেননি, এই কারণেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য। আমরা কতগুলি নৈতিক বিষয়ে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে, আমি যেটা একটু আগে বলেছি। সেই নৈতিক প্রশ্নে কিন্তু ঐক্য ভাঙার কোনো উপায় নেই। তৃতীয়ত, যে স্বাধীনতা, যে স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সেটা হচ্ছে চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। সেই স্বাধীনতা কিন্তু থাকতে হবে, এবং সেখানে কিন্তু মতবিরোধ থাকতে পারে। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই ডাইভার্সিটি কিন্তু থাকতে হবে। ডাইভার্সিটির মাধ্যমে কিন্তু আমরা জাতীয় যে আমাদের মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলিতে আমরা ঐক্যবদ্ধ থাকব। তার অর্থ এটা নয় যে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা বা আমাদের যার যার চিন্তার স্বাধীনতা সেটা আমরা বিসর্জন দেব, যেটা বাকশাল বাধ্য করেছিল। সেটা কিন্তু কোনো দেশের নীতি হতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন নিয়ে আলোচনা করতে গেলে আজকে তার 44তম শাহাদত বার্ষিকীতে অনেক কথা বলার আছে, বলে শেষ করা যাবে না। আমি বলেছি তার যে অর্থনৈতিক নীতি, তিনি একটি কথা বলতেন যে একজন সাধারণ দেশের একজন সাধারণ তৃণমূলের মানুষের কাছে রাজনীতির কোনো অর্থ নেই যদি না রাজনীতি তার কাছে একটি সুন্দর জীবন উপস্থাপন করতে পারে। অর্থাৎ স্বাধীনতা কেবল একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নয়, এটা কিন্তু বাস্তব, তার প্রতিফলন হতে হবে। এবং সেই কারণেই তিনি বলতেন যে উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। এবং তিনি কিন্তু বাংলাদেশকে প্রথম উৎপাদনের শিল্পে, কারখানায়, কল কারখানায় স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হিসেবে করার জন্য সমস্ত নীতিমালা কিন্তু তিনি দিয়ে দিয়েছিলেন। তিনি বাংলাদেশে সোভিয়েত রাশিয়ার মতো কমান্ড ইকোনমির পরিবর্তে এদেশে ফ্রি মার্কেট যে ইকোনমি, সেই ফ্রি মার্কেট ইকোনমি তিনি বাংলাদেশের কথা প্রচলন করেছিলেন। আমি যে কথা বলেছি, সাংবাদিকরা টায়ার্ড হয়ে গেছে, তারা চলে যাচ্ছে। জিয়াউর রহমানের কথা বলে শেষ করা যাবে না, তার কথা শুনে কিন্তু টায়ার্ড হওয়া যাবে না। কঠিন কথা, কিন্তু আপনারা জানেন যে আমি কঠিন সত্য কথাগুলো বলে থাকি। বৈদেশিক নীতি, ডিপ্লোমেসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তো অভিযোগ করা হয় একজন সৈনিক ছিল। আর সৈনিক হয়ে তিনি যে ডিপ্লোমেসি করেছেন, কয়জন রাজনীতিক সে ডিপ্লোমেসি করতে পারে? পৃথিবীতে 200টি দেশ রয়েছে, তার মধ্যে জাতিসংঘ, সেখানে যান, সবচেয়ে শক্তিশালী যে অঙ্গ সংগঠন জাতিসংঘের, তার নাম হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, 15 জন সদস্য।
200 দেশের মধ্যে 15 জন সদস্য হচ্ছে জাতিসংঘ। সেই 15 জন সদস্যের মধ্যে একজন বাংলাদেশ, তাকে সিকিউরিটি কাউন্সিলের সদস্য করেছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তাও কার সঙ্গে প্রতিযোগিতা করে? প্রতিদ্বন্দ্বী ছিল জাপান, এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ অর্থনীতির দিক থেকে, টেকনোলজির দিক, সেই জাপানকে পরাজিত করে। এই ডিপ্লোমেসি বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট দেখাতে পারে? তাকে সৈনিক বলা হয়। সৈনিক হয়ে তো বাংলাদেশে একদলীয় শাসন থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আর আওয়ামী লীগ, তারা জনগণের দল হয়ে তারা গণতন্ত্র থেকে রূপান্তর করে তারা একদলীয় শাসনে নিয়ে গিয়েছিল। আমি বক্তব্য আর দীর্ঘ করব না, আমি সবশেষে এটুকু বলবো, তার জীবনের যে গুণাবলী, আসুন আমরা সেগুলো অনুসরণ করি। তার আমি 3টি বলেছি, দেশপ্রেম, সততা এবং শৃঙ্খলা। এই 3টি গুণ যদি আমরা অনুসরণ করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশকে আমরা নতুনভাবে আবার একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।